যুক্তরাষ্ট্রের A-15 যুদ্ধবিমান ভূপাতিতের পর একই দিন দেশটির A-10 মডেলেরও একটি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে ইরান। দেশটি জানিয়েছে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিমান দুটি ভূপাতিত করা হয়। একই দিন ইসরায়েলও ব্যাপক হামলা অব্যাহত রাখে তেহরান। ইরান যুদ্ধে এখন পর্যন্ত ১৩ মার্কিন সেনা নিহত ও ৩৬৫ জন আহত হওয়ার তথ্য জানায় পেন্টাগন। এদিকে বিমান ভূপাতিতের ঘটনা ইরানের সঙ্গে আলোচনায় কোনো প্রভাব রাখবে না বলে আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৃষ্টি ঘটকের রিপোর্ট। ইরানের রাজধানী তেহরানের মাটি শুক্রবার রাতেও বারবার কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। রাজধানীর পশ্চিমের কারাচ শহরেও চলে হামলা। একই দিন ইরানের শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয়েও হামলা হয়েছে। এছাড়া তেহরানের পশ্চিমে মেহেরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনী। তবে এসব বিস্ফোরণে ক্ষয়ক্ষতির খবর এখনো জানা যায়নি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মুহুর্মুহু হামলা ঠেকাতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে শহর দুটিতে। জবাবে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের পর এবার দেশটির মধ্যাঞ্চলেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় রোশ হাইন এলাকার একটি অ্যাপার্টমেন্টে আগুন ধরে যায়। তেল আবিবের বেশ কিছু রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বানি ব্রাক এলাকায় জরুরি উদ্ধারকারী দল কাজ করছে। ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে ইসরায়েলের গিভাতাইম এলাকাতেও। একই দিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় আরেকটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনী IRGC জানিয়েছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্রের ওই যুদ্ধবিমানটিতে আঘাত হানা হয়েছে। পরে বিমানটি হরমুজ প্রণালীর কাছে বিধ্বস্ত হয়। শুক্রবার এর আগে ইরানের ভূখণ্ডে A-15 মডেলের একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ওই বিমানে উদ্ধার অভিযানে অংশ নেয়া A-10 ওয়ারগথ যুদ্ধবিমানটিও হামলার শিকার হয়। তবে এই যুদ্ধবিমানের পাইলট সাগরে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বাঁচান। ইরান জানিয়েছে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিমান দুটি ভূপাতিত করা হয়েছে। এরই মধ্যে ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার যে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেটিকে বড় ধরনের যুদ্ধাপরাধ করার ইচ্ছা ও স্বীকারোক্তি বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গত বুধবার এমন হুমকি দেন ট্রাম্প। তার এ মন্তব্যের পরই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত আরও তুঙ্গে উঠেছে। এদিকে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ইরানের সঙ্গে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে আশ্বস্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৃষ্টি ঘটক, ৭১। ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ ক্রুকে খুঁজে বের করতে পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছে। আর এই ঘোষণার পরই ওই ক্রুকে খুঁজতে স্থানীয় অনেক নাগরিক যাচ্ছেন দুর্ঘটনাস্থলে। তবে ইরানের সশস্ত্র বাহিনী সতর্ক করে বলেছে কেউ যেন ওই ক্রুর সাথে দুর্ব্যবহার না করে। এদিকে ওই ক্রুর সন্ধানে অভিযান চালাচ্ছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সৃষ্টি ঘটকের আরও একটি রিপোর্ট। ইরানে যুক্তরাষ্ট্রের বিধ্বস্ত যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু বা সেনাকে খুঁজে বের করা এখন সময়ের লড়াই হয়ে দাঁড়িয়েছে। মার্কিন উদ্ধারকারী দলের পাশাপাশি ইরানও তাকে খুঁজে বের করার দৌড়ে নেমেছে। শুক্রবার ইরান থেকে পাওয়া এক ভিডিওতে খুজেস্তান প্রদেশের আকাশে এ ধরনের একটি অভিযান চলতে দেখা গেছে। সেখানে অংশ নিয়েছে মার্কিন বিমান বাহিনীর বিশেষ অপারেশন দলের সদস্য। তারা ডেল্টা ফোর্স বা নেভি সিলের মতো উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত। কোহগিলুয়ে বোয়ের আহমদ প্রদেশটি মূলত একটি দুর্গম পাহাড়ি অঞ্চল, যা প্রায় ১৫,৫০০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। ইরান কর্তৃপক্ষ পার্শ্ববর্তী চাহার মহল ও বখতিয়ারি প্রদেশেও সাধারণ মানুষকে তল্লাশি চালানোর অনুরোধ জানিয়েছে। এদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম IRIB এক বার্তায় জানায়, দক্ষিণ পশ্চিম ইরানের অনেক মানুষ পাইলটকে খুঁজতে দুর্ঘটনাস্থলের দিকে গেছেন। তবে তাদের নিশ্চিত করতে হবে যেন ওই পাইলট কোনোভাবেই লাঞ্ছিত না হন। অন্যদিকে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে কোহগিলুয়ে ও বোয়ের আহমেদ প্রদেশের গভর্নর ওই মার্কিন পাইলটকে ধরিয়ে দেওয়ার জন্য 10 বিলিয়ন তুমান বা প্রায় 50,000 পাউন্ড পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন। দ্য নিউ ইয়র্ক টাইমস ও ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে বিধ্বস্ত বিমানটি ছিল F-15 মডেলের। এই ধরনের যুদ্ধবিমানে সাধারণত একজন পাইলট ও পেছনে একজন ওয়েপন সিস্টেম অফিসার থাকেন। বিমানের দুজন পাইলটের একজনকে মার্কিন বিশেষ বাহিনী উদ্ধার করেছে, তবে দ্বিতীয় জনের খোঁজে তল্লাশি চলছে। সৃষ্টি ঘটক, ৭১। আকাশে বিপদের মুখে পড়লে পাইলটরা আসলে কি ভাবেন, কিভাবে তারা নিজেদের বাঁচানোর চেষ্টা করেন, বিশেষ করে যদি শত্রু ভূখণ্ডে অবতরণ করতে হয়।
সম্প্রতি ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার খবরের পর এ বিষয়টি আবারও আলোচনায় এসেছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। ভূপাতিত হওয়ার মুহূর্তটি যে কোনো যুদ্ধ বিমান পাইলটদের জন্য অত্যন্ত সংকটপূর্ণ। কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে নিতে হয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কিভাবে বাঁচবেন আর কিভাবেই বা নিজেকে শত্রুর হাত থেকে রক্ষা করবেন। ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে একটি মার্কিন যুদ্ধ বিমান ভূপাতিত হওয়ার ঘটনাকে ঘিরে সামনে এসেছে এই প্রশ্ন। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হিউস্টন ক্যান্টওয়েলের মতে প্রথম প্রতিক্রিয়া হয় শক ও অবিশ্বাস। হঠাৎ আঘাত আর বিস্ফোরণের ফলে মুহূর্তের মধ্যেই পাইলট ককপিট ছেড়ে প্যারাশুটে ভেসে নামতে থাকেন, আর এই সময় থেকেই তার প্রশিক্ষণ কাজ করতে শুরু করে। প্যারাশুটে নামার সময় পাইলট চারপাশ পর্যবেক্ষণ করেন, কোথায় অবতরণ করছেন, কোথায় লুকানো যাবে, কোন এলাকা এড়িয়ে চলতে হবে, এসব বিষয়ে দ্রুত ধারণা নেন। অন্যদিকে অবতরণের সময় আঘাত পাওয়ার ঝুঁকি বেশি থাকে, তাই মাটিতে নামার পর প্রথম কাজ হয় নিজের শারীরিক অবস্থা যাচাই করা। এরপর শুরু হয় পরিস্থিতি মূল্যায়ন। তিনি শত্রু এলাকায় আছেন কিনা, কোথায় নিরাপদ আশ্রয় পাওয়া যেতে পারে, কিভাবে উদ্ধার বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব, এসব সিদ্ধান্ত নিতে হয় দ্রুত। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য থাকে আত্মগোপন করা এবং এমন একটি স্থানে পৌঁছানো যেখান থেকে উদ্ধার করা সহজে সম্ভব। আর এই পরিস্থিতিতে বেঁচে থাকা নির্ভর করে প্রশিক্ষণ, দ্রুত সিদ্ধান্ত এবং মানসিক দৃঢ়তার ওপর। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। উপসাগরীয় অঞ্চলে ড্রোন হামলা মোকাবেলায় নতুন প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে যুক্তরাজ্য। শুক্রবার কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। র্যাপিড সেন্ট্রি নামের এই স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় ৮ কিলোমিটার দূরত্বে দ্রুত গতির ড্রোন ধ্বংস করতে সক্ষম। একই ধরনের আরেকটি প্রতিরক্ষা ব্যবস্থা সৌদি আরবেও পাঠানো হচ্ছে, যা দেশটির বিদ্যমান নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে সমন্বয় করা হবে। এদিকে ইরান দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একটি অত্যাধুনিক মার্কিন F-35 যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানায় গত ১২ ঘণ্টায় এটি দ্বিতীয় যুদ্ধবিমান যা ধ্বংস করা হয়েছে। তবে বিমানটির পাইলটের পরিণতির সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ১ মাস পার হলেও থামেনি সংঘাত। ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা অব্যাহত রয়েছে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা ও বিভিন্ন কৌশলগত লক্ষ্যবস্তুতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামরিক সক্ষমতা ভেঙে ফেলার কথা জানালেও গোয়েন্দারা বলছেন ভিন্ন কথা। আরও জানাচ্ছেন আরফাত ইসলাম। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধ্বংস করাই ছিল যুক্তরাষ্ট্র ইসরায়েলের অন্যতম প্রধান লক্ষ্য। এখান থেকেই শুরু হয় সংঘাত। তবে বিশ্লেষকরা বলছেন এই লক্ষ্য অর্জন মোটেও সহজ নয়। ইরানের রয়েছে সমৃদ্ধ ব্যালিস্টিক মিসাইল ঘাঁটি। পশ্চিমা দেশগুলো ইরানের এই মিসাইল ভান্ডারকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি মনে করে, কেননা তাদের তৈরি মিসাইল রাসায়নিক অস্ত্র থেকে শুরু করে পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম। যদিও পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে তেহরান। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার তথ্য মতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইল ভান্ডার রয়েছে ইরানের কাছে। দেশটি স্বেচ্ছায় তাদের মিসাইলের পাল্লা ২০০০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ রাখার দাবি করলেও ইসরায়েল সহ অনেক অঞ্চলকেই লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। ইরানের বিভিন্ন প্রদেশে, বিশেষ করে তেহরানের আশেপাশে রয়েছে একাধিক ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের শহর। ইরানের অস্ত্র ভান্ডারে রয়েছে বিভিন্ন ধরনের দূরপাল্লার মিসাইল, আছে সিজিল, এমাদ, শাহাব-৩ এবং খোররাম-শাহর মতো মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, যা প্রায় ১৩০০ থেকে ২০০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল দাবি করেছে তারা ইরানের প্রায় ১/৩ মিসাইল লঞ্চার ধ্বংস করেছে। অন্যদিকে ইরান বলছে তাদের সক্ষমতায় কোনো আঁচ পড়েনি, বরং উৎপাদন চলছেই। বিশ্লেষকরা বলছেন ইরানের মিসাইল সরবরাহ ধরে রাখা কঠিন হতে পারে, কারণ রাশিয়া বা চীনের কাছ থেকে নতুন করে বড় ধরনের সহায়তার সম্ভাবনা কম। তবে ড্রোন উৎপাদন তুলনামূলক সহজ হওয়ায় দীর্ঘমেয়াদে ইরান ড্রোন হামলা চালিয়ে যেতে পারে। আরাফাত ইসলাম, ৭১।
চলমান ইরান যুদ্ধের বাড়তে থাকা খরচ সামলাতে 2027 অর্থ বছরের জন্য $1.5 ট্রিলিয়ন বিশাল প্রতিরক্ষা বাজেট আইন প্রণেতাদের কাছে প্রস্তাব করেছে হোয়াইট হাউস। শুক্রবার হোয়াইট হাউস এই বাজেট প্রস্তাবের নথি প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে এই বাজেট অনুমোদনের অনুরোধ জানাবেন, আর কংগ্রেসে অনুমোদন পেলে তা হবে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে সামরিক খাতে সর্বোচ্চ মাত্রার ব্যয় বৃদ্ধি। এদিকে প্রতিরক্ষা বাজেট বাড়াতে গিয়ে অসামরিক অভ্যন্তরীণ বিভিন্ন খাতে আগামী অর্থ বছরের জন্য খরচ প্রায় 10% কাটছাঁট করেছে ট্রাম্প প্রশাসন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ পঞ্চম সপ্তাহে গড়ানোর পর ওয়াশিংটনের উপর বাড়তে থাকা অর্থনৈতিক চাপের মুখে ট্রাম্প প্রতিরক্ষা বাজেট বাড়ানোর এই প্রস্তাব দিলেন। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র দখলে নিতে পারবে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, সামরিক অভিযানের মাধ্যমে এটি সম্ভব হলেও এর ব্যাপক ঝুঁকি রয়েছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই ধরনের অভিযানে পরিবেশ ও মানবিক বিপর্যয়ের আশঙ্কা নিয়েও শঙ্কিত অনেকে। সৃষ্টি ঘটকের রিপোর্ট। দীর্ঘদিন ধরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রশাসন চায় ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। সেই ধারাবাহিকতায় এবার আলোচনায় এসেছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরাসরি দখলে নেওয়ার পরিকল্পনা। প্রথমেই প্রশ্ন আসে, ইরানের কাছে কি পরিমাণ ইউরেনিয়াম আছে? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী তেহরানের কাছে প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। এই মাত্রা থেকে 90% উন্নীত করা তুলনামূলক সহজ, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয়। বিশেষজ্ঞদের মতে এই মজুদ থেকে একাধিক পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। এই ইউরেনিয়াম মূলত 3টি গুরুত্বপূর্ণ স্থাপনা ইস্পাহান, নাতাঞ্জ ও ফোর্দোতে রাখা আছে বলে মনে করা হচ্ছে। এসব স্থাপনার বেশিরভাগই ভূগর্ভে, যা সামরিক হামলার পরও পুরোপুরি ধ্বংস করা কঠিন। আর এগুলোকে সামরিকভাবে দখলের প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন এ ধরনের অভিযান হবে অত্যন্ত কঠিন। কারণ এসব স্থাপনা সমুদ্র থেকে অনেক দূরে এবং যুদ্ধ পরিস্থিতির মধ্যে সেখানে পৌঁছাতে হবে। শুধু পৌঁছানোই নয়, ধ্বংসস্তূপ সরিয়ে ভূগর্ভে ঢুকে এলাকা নিরাপদ রাখা এবং দীর্ঘ সময় ধরে অপারেশন চালানো, সব মিলিয়ে এটি একটি জটিল ও ঝুঁকিপূর্ণ মিশন। এর সঙ্গে রয়েছে বড় ধরনের রাসায়নিক ঝুঁকিও। এই ইউরেনিয়াম সাধারণত ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড গ্যাস আকারে সংরক্ষিত থাকে। এটি পানির সংস্পর্শে এলে অত্যন্ত বিষাক্ত রাসায়নিক তৈরি করে। কোনো সিলিন্ডার ক্ষতিগ্রস্ত হলে মারাত্মক দূষণ ছড়িয়ে পড়তে পারে, যা আশপাশের মানুষের জন্য বিপজ্জনক। তবে এগুলো ধ্বংস করাও সহজ সমাধান নয়। বিশেষজ্ঞরা বলছেন ইউরেনিয়াম ধ্বংস করতে গেলে আশপাশের এলাকায় দীর্ঘমেয়াদী রাসায়নিক দূষণ তৈরি হতে পারে। এছাড়া সব উপাদান ধ্বংস হয়েছে কিনা তা নিশ্চিত হওয়াও কঠিন। এ কারণে ভবিষ্যতে আবার তা ব্যবহার করার প্রশ্ন থেকেই যায়। বিশ্লেষকরা বলছেন ইরানের ইউরেনিয়াম দখল করা শুধু সামরিক অভিযানই নয়, এটি একটি জটিল সমীকরণও, যেখানে একদিকে রয়েছে যুদ্ধের ঝুঁকি, অন্যদিকে পরিবেশ ও মানবিক বিপর্যয়ের আশঙ্কা। তাই সমাধান খুঁজতে এখনো কূটনৈতিক পথই সবচেয়ে বাস্তবসম্মত বলে মনে করা হচ্ছে। সৃষ্টি ঘটক, ৭১। মহাকাশ থেকে পৃথিবীর নতুন কিছু দৃষ্টিনন্দন ছবি প্রকাশ করেছে নাসার আর্টেমিস 2 মিশন। শুক্রবার প্রকাশিত এসব ছবি তোলা হয়েছে ওরিয়ন মহাকাশযান থেকে, যেখানে থাকা 4 নভোচারী বিভিন্ন ক্যামেরা ব্যবহার করে এই দৃশ্য ধারণ করেন। মিশনের শুরু থেকে নভোচারীরা বিভিন্ন ক্যামেরা দিয়ে মহাকাশের ছবি তুলেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পুরো যাত্রা জুড়ে ক্রু সদস্যদের কাছ থেকে আরও নানা ছবি পাওয়া যাবে। এরই মধ্যে মহাকাশযানটি পৃথিবী থেকে 1 লাখ মাইলেরও বেশি দূরে পৌঁছেছে। মিশনের 6ষ্ঠ দিনে তারা প্রায় 2,52,000 মাইল দূরত্বে যাবে, যা মানুষের যাত্রার ইতিহাসে সবচেয়ে দূরতম অবস্থান হবে। এরপর ওরিয়ন মহাকাশযানটি পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে চাঁদের দিকে এগিয়ে যাবে, যা ট্রান্স লুনার ইনজেকশন নামে পরিচিত একটি গুরুত্বপূর্ণ ধাপ। নাসা বলছে মিশনটি এখন পর্যন্ত সফলভাবে এগিয়ে চলছে এবং নভোচারীরা ভালো অবস্থায় রয়েছেন। গত 2রা এপ্রিল চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে আর্টেমিস 2 মিশন।
দর্শক, এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে আগামীকাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। থাকুন ৭১ সাথে।